সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ে পড়াবো। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক। আজকে প্রথম দিনের সূত্র ধরেই প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের এই দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। আমরা প্রথম দিন প্রাচীন আরবের অবস্থান নিয়ে কিছু কথা বলছিলাম। আমরা সেই সূত্র ধরেই সামনের দিকে এগিয়ে যাব। তো তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠটি দেখতে থাকো এবং আমি আশা করি যে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পারবে এবং কাজে লাগাতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠে চলে যাই। আজকের পাঠে তোমাদের সবাইকে আমি জানাই স্বাগতম। আজকের পাঠের প্রথমেই আমি তোমাদের যেটা বলতে চাই সেটি হলো যে একটি জিনিস জানতে গেলে আমরা জানবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো ইসলামের ইতিহাস জানতে গেলে সেই ইসলামের একটু পটভূমি, সেই প্রাক ইসলামী যুগ, প্রাক ইসলামী পটভূমি যেটা, সেই পটভূমি সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেই। তো আজকের এই ক্লাসে তোমরা খুব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো যে অবস্থানে গত ক্লাস আমি বলেছিলাম যে আরব দেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে কি রয়েছে। যে উত্তরে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে আরব ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। তো সেই অবস্থান থেকে আমরা যদি এখন আবার ভৌগোলিক যে মহাদেশীয় অবস্থান যদি বলতে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটির আয়তন ইউরোপের 1/4 এবং মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকার 1/3 সমান। অবস্থানে আমরা প্রথমে যেমন বললাম যে পশ্চিমে লোহিত সাগর, এই লোহিত সাগর আরবকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে। এবার আমরা আরব জাতি সম্বন্ধে ধারণা নেই, যারা আরবে বসবাস করেন। সেই আরব, উত্তর আরব, মধ্য আরব, দক্ষিণ আরব, এরকম আরবকে ভাগ করা হয়ে থাকে। তো সেই দিক থেকে আমরা যদি প্রধানত দুটি ভাগে ভাগ করি, উত্তর আরব এবং দক্ষিণ আরব। তো উত্তর আরবে যাদের বসবাস তাদেরকে বলা হয় মুস্তারিবা। এই উত্তর আরবের মধ্যেই একটি প্রদেশ রয়েছে যার নাম হলো হেজাজ। এই হেজাজ প্রদেশেই কিন্তু আমাদের মহানবী জন্মগ্রহণ করেছিলেন, মক্কা নগরীতে। তো সেই এই হেজাজের যারা অধিবাসী তাদেরকে বলা হয়, উত্তর আরবের মুসলমানদের বলা হয় মুধারিও। আমরা দক্ষিণ আরবের কথা বলি, এদের বলা হয় আরিবা। আসলে প্রকৃত পক্ষে যে আরব যাদের আমরা বলি, সেই প্রকৃত আরব হলো এই দক্ষিণ আরবের লোকজন। জানা যায় যে কাহাতানের বংশধর এরা ছিলেন এবং ইয়েমেনের অধিবাসী। শিক্ষা দীক্ষায়, চাল চলনে খুব এরা উন্নত ছিল। এদেরকে বলা হয় হিমারীয়। তাহলে আমরা দুটি জিনিস এখানে দেখো যে একটু আলাদা করা আছে, মুধারীয় এবং হিমারীয়। উত্তর আরবের মুসলমানদের মুধারীয়, দক্ষিণ আরবের মুসলমানদের হিমারীয়। এবং মহানবীর জন্ম কোন আরবে বললাম, উত্তর আরব নাকি দক্ষিণ আরব? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে উত্তর আরবে, উত্তর আরবের হেজাজ প্রদেশে। আরেকটি কথা এখানে স্পষ্ট করে তোমাদের মনে রাখা দরকার যে কৃষ্টি, কালচার ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ইয়েমেনিরা এগিয়েছিল, তথা দক্ষিণ আরবের লোকজনই এগিয়েছিল যতদিন না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত হেজাজকে এই অর্থাৎ উত্তর আরবকে দক্ষিণ আরবের উপরে প্রতিষ্ঠিত করতে না পেরেছিলেন। অর্থাৎ মহানবীর মাধ্যমে কিন্তু একসময় গিয়ে দেখা গেছে কি যে দক্ষিণ আরবের চেয়ে বেশি এগিয়ে গিয়েছে উত্তর আরবের লোকজন, অর্থাৎ হিমারীয়দের চেয়ে মুধারীয়রা এগিয়ে গিয়েছিল। এবং এর পিছনে কি কারণটা বললাম? মহানবীর অবদান। এবারে তোমাদের সামনে বলি যে এই যে আরবের অধিবাসী যারা, এই অধিবাসীদের মধ্যে আমরা
দেখতে পাই যে একদল হলো বেদুইন, যাদের আর এক নাম বলা হয় যাযাবর, বলা হয় মরুচারী বা মরুবাসী। অর্থাৎ এরা খাদ্যের অন্বেষণে, জীবন জীবিকার প্রয়োজনে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াতো, তাদের সাথে গৃহপালিত পশু সাথে নিয়ে। এদেরকে বলা হয়েছে বেদুইন। আর এক দল হলো আরবের মধ্যে শহরবাসী। তো বেদুইনদের সংখ্যায় বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা ৮০% মানুষ ছিল হলো এই যাযাবর জীবনযাপনকারী, এবং এদের কৃষি ছিল প্রধান পেশা। কিন্তু তাদের সামান্য সে আয় দিয়ে যেহেতু তাদের সংসার চলতো না, সেই জন্য তারা লুণ্ঠন এবং শিকার এই দুটার উপরে নির্ভর করত। তো লুটতরাজ এদের একটি অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে ছিল। শহরবাসী আরব, এরা স্থায়ীভাবে উর্বর তৃণাঞ্চলে বসবাস করত। এদের সংখ্যা খুবই কম, মাত্র শতকরা 20%। এদের প্রধান পেশা ছিল কৃষি এবং বাণিজ্য, চাষাবাদ এবং ব্যবসা বাণিজ্য করে তারা দিন চালাতো, এবং তারা স্থায়ীভাবে শহরে বসবাস করতো। এদের অবস্থাটা ছিল ভালো। তো এদের অবস্থা ভালো থাকার কারণে এদের মধ্যে থেকেই আমরা দেখতে পাই যে উন্নত ব্যবহার, এরা অনেকটা তাদের চেয়ে, যাযাবরদের চেয়ে অনেকটা সভ্য ছিল, এবং আচরণেও এরা ছিল অনেকটা মার্জিত। এই প্রাচীন আরবের জীবজন্তু সম্বন্ধে কিছুটা ধারণা থাকা দরকার। মরুভূমির দেশ, সেখানে কি ধরনের জীবজন্তু ছিল সেটি আমরা একটু দেখি। ভৌগোলিক বৈচিত্র্যময় আরব উপদ্বীপকে বিচিত্র জীবজন্তু এবং পশু পাখির সন্ধান পাওয়া যায়। এখানে আমরা পশুর মধ্যে দেখি চিতাবাঘ, তারপরে নেকড়ে বাঘ, খেকশিয়াল, হায়না, গিরগিটি এবং সাপ, এগুলা প্রধান ছিল। এছাড়াও আমরা দেখি যে গৃহপালিত যেগুলো কিছু জন্তু ছিল, তাদের মধ্যে আমরা দেখতে পাই ঘোড়া, উট, কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল এবং দুব্বা। পাখি, কিছু পাখি ছিল আরবে। শিকারী পাখির মধ্যে রয়েছে ঈগল, বাজ পাখি, পেঁচা ইত্যাদি পাখি ছিল। এছাড়াও যেসব পাখির সন্ধান পাওয়া যায় সেগুলোর মধ্যে ছিল হুদহুদ, বুলবুল, পায়রা, পায়রা মানে কবুতর, তিতির, কাকও প্রচুর পরিমাণে দেখা যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গৃহপালিত পশু, তারপরে আমরা দেখি যে তাদের মরুচারী কিছু পশু যেগুলা গৃহপালিত ছিল না। আবার পাখির মধ্যেও দেখি কিছু শিকারী পাখি, আবার কিছু আমরা দেখছি যে মানুষের গৃহে থাকতো, দেখা যেত। দুই দিক মিলিয়েই আমরা পশু পাখি অনেকগুলো আরবে পশু পাখির নাম আমরা জানতে পারলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক অবস্থার প্রভাব। এই ভৌগোলিক অবস্থার প্রভাব বলার আগে আমি এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে কথা বললাম সেটা সম্বন্ধে একটু তোমাদের আবারও স্মরণ করিয়ে দেই যে আমরা ইসলামের যে লীলাভূমি, আরব দেশ যেখান থেকে ইসলাম বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী, সেই প্রাচীন আরব অবস্থানগত দিক থেকে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই দেশটিতে যারা বসবাস করতেন তাদের অধিকাংশই তথা শতকরা ৮০% ছিলেন মরুবাসী আরব বেদুইন, যারা যাযাবর জীবনযাপন করতেন, শিকার করে লুটতরাজ করে তারা জীবন নির্বাহ করতেন। অধিবাসীদের মধ্যে আমরা আর এক দলকে পেয়েছি, সংখ্যায় কম হলেও তারা ছিল শতকরা 20%। তারা ছিল শহরবাসী, স্থায়ীভাবে তারা শহরে বসবাস করত, তো উন্নত এলাকা বেছে নিয়ে। এরাই শিক্ষা দীক্ষায় এগিয়েছিল এবং এদের মধ্যে মার্জিত রুচি সম্পন্ন আচার আচরণ আমরা লক্ষ্য করে থাকি। আমরা আরবে
জীবজন্তুর দেখা পেলাম। বিশেষ করে আমি উট সম্বন্ধে গত ক্লাসে তোমাদের বলেছিলাম, গৃহপালিত পশু উট, যে এটি ছিল মরুভূমির জাহাজ, মানুষের চলাচলের জন্য প্রধান বাহন হিসেবে কাজ করত। ঘোড়াও কিন্তু একইভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল আরববাসীর নিকট। ঘোড়া গৃহে প্রতিপালন করা কিন্তু অনেক খরচের ব্যাপার। তারপরেও এই দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঘোড়া রাখাটা খুবই একটা শখের ব্যাপার এবং প্রয়োজনীয় ব্যাপার ছিল। প্রয়োজনীয় ব্যাপার এই কারণে যে ঘোড়ায় চড়ে কিন্তু অনেক সময় এরা যুদ্ধ করত। এই যে মরুবাসীর যে জীবন, এখানে আজকে কালকে ওখানে, তো এইভাবেই তারা চলতো এবং এই কারণে তাদের গোষ্ঠীগত যে একটা অবস্থান, একে অন্যের প্রতি যে মমত্ববোধ, একে অপরকে সম্বন্ধে বুঝা জানা, এই জিনিসগুলো তাদের মধ্যে গড়ে উঠেছিল এবং সেই দিক থেকে গোত্রপ্রীতি তাদের মধ্যে দেখা যেত। তো যা হোক, আমরা উট এবং ঘোড়ার কথা বললাম, যে ঘোড়া খুবই ভালো ঘোড়া এই আরবে পাওয়া যেত। তো তাদের নিজেদের জীবনের প্রয়োজনে তারা এটা ব্যবহার করত। তো আমরা জীবজন্তুর পাশাপাশি কিছু পাখির সন্ধান আমরা পেলাম। হুদহুদ পাখির কথা তোমরা আগেই শুনে থাকবে, গোল পাখির কথা শুনে থাকবে। তো এগুলা আরবে পাওয়া যেত এবং আমরা বিশেষ করে যে কবুতর, পায়রা, প্রচুর পরিমাণের কবুতর কিন্তু আরবে আছে। তো আমরা অবস্থান, জীবজন্তু, পাখিদের সম্বন্ধে জানলাম। আমরা এবার সার্বিক যে ব্যাপারগুলো, সেই অবস্থান, তাদের মরুভূমির দেশ, এই সব মিলিয়ে এই যে ভৌগোলিক অবস্থান এবং এর সাথে জলবায়ু, এই দুটা মিলিয়েই যে প্রভাবটা আরববাসীর জীবনে মানে আমরা দেখতে পাই বা যেটা প্রভাবটা পড়েছে, সেটা নিয়ে তোমাদের সামনে একটু কথা বলি। দুঃসাহসী, বীর যোদ্ধা, এই দুটাকে যদি আমরা একসাথে করে বলি, যে তাদের ভৌগোলিক প্রভাবের কথা একটু আগে আমি বলছিলাম, যে তাদের উপার্জিত অর্থ দিয়ে যখন তারা বৈধভাবে চলতে পারত না, তখন তারা কি করত? তারা কিন্তু লুটতরাজ করত। এবং লুটতরাজ করতে গেলেই এই অন্যায় কাজের জন্য দরকার সাহস, দরকার ভালো মানের একজন যোদ্ধা হওয়ার। এছাড়াও আমি আরেকটি দিকের উন্মোচন করেছিলাম, তোমাদের সামনে বলেছি যে তাদের মধ্যে গোত্রপ্রীতি, তারা যারা একসাথে বসবাস করে সেই গোত্রের লোকদের মধ্যে একটা সুন্দর বন্ধন থাকে, কিন্তু পাশাপাশি অন্য গোত্রদের সাথে অনেক সময় ভালো আচরণ তারা করতো না বা করতে পারতো না। সেই দিক থেকে তাদের নিজেদের রক্ষার প্রয়োজনে, গোত্রকে রক্ষার প্রয়োজনে তাদের এই যুদ্ধবিদ্যা আয়ত্ত করতে হতো, তাদের হতে হতো দুঃসাহসী। তাহলে গোত্রীয় চেতনা, দুঃসাহসী মনোভাব, বীর যোদ্ধা হওয়া, তাদেরকে এভাবে বেদুইনদের মধ্যে এটা এসেছে। পাশাপাশি আমরা যে লুটতরাজের কথা যেটা বললাম, যে সেটিও তাদের ভৌগোলিক প্রভাবেরই একটি অংশ, কারণ ভৌগোলিক কারণেই অনুর্বর এলাকায় বসবাস তাদের, এবং তাদের জীবন জীবিকার জন্য এই কাজটি তাদের করতে হতো। এখন আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, কষ্ট সহিষ্ণু। তাহলে যেমন তাদের মধ্যে দুঃসাহসী মনোভাব আছে, বীর যোদ্ধা হচ্ছে তারা গোত্র লোকদের সাথে সুন্দর ব্যবহার করছে, নিজেদের মধ্যে তারা নিজেদের প্রয়োজনে লুটতরাজ করছে। তো এটা করার পাশাপাশি তাদের, আমরা বলছি যে কষ্ট সহিষ্ণু ছিল তারা, এবং এটিও হয়েছে ভৌগোলিক কারণে। তাহলে কেন, কিভাবে হলো এটি? যেহেতু তাদের আয় দিয়ে যে জীবন জীবিকা নির্বাহ করার যে ব্যাপারটি, সেটি ঠিকভাবে চলছে না। একজনের যদি তার প্রয়োজনের চেয়ে আয় কম হয়, তাহলে সে কি হবে? খাবারে অনেকটা কষ্ট পাবে। তো সেই কষ্ট করে চলার বিষয়টি ভৌগোলিক কারণেই আরবের লোকজনদের মধ্যে গড়ে উঠেছিল, কাজেই তারা ছিল খুবই কষ্ট সহিষ্ণু। আমরা এই সব উপরের গুণগুলোর মধ্যে কষ্ট সহিষ্ণু ছাড়া অন্যগুলো আমরা দেখছি, বা গোত্রীয় চেতনা, এটি দুইটি ছাড়া দুঃসাহসী, মানে লুটতরাজের ব্যাপারটি বিশেষ করে, যে লুটতরাজের কারণে তাদের যে দুঃসাহসী হওয়া, তো লুটতরাজ জিনিসটি ভালো না। তারপরেও
যে জিনিসগুলো তারা লালন করত ভিতরে, তার মধ্যে ভালো গুণের মধ্যে আমরা দেখতে পেয়েছি অতিথি পরায়ণতা, সত্যবাদিতা, সহজ সরল তাদের মনটা ছিল। একজন অতিথিকে তারা যেমন ভালোভাবে আপ্যায়ন করত, পাশাপাশি সেই অতিথির যেন কোনো কষ্ট না হয় সেই দিকে তারা খেয়াল রাখত। শুধু কষ্ট না, এই যে আমি গোত্রীয় চেতনার কথা বললাম, গোত্রে গোত্রে এক গোত্রের সাথে আর এক গোত্রের যে মনোমালিন্য সেটির কথা বললাম, তাহলে সেই ক্ষেত্রে একজন অতিথি তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় অন্য গোত্রের লোক যদি অতিথি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অতিথি যিনি, তার নিরাপত্তার জন্য যদি যিনি আশ্রয় দিলেন অতিথিকে, তিনি যদি মনে করেন যে অতিথি তার হয়তোবা কোনো সমস্যায় পড়তে পারেন, সেই ক্ষেত্রে তার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি তিনি নিতেন, এমনকি তার এলাকা পর্যন্ত তাকে নিরাপদ এলাকায় পৌঁছে দিয়ে আসতেন। এতটুকু তারা এই অতিথির ব্যাপারে সচেতন ছিলেন। এবং আমরা জানি যে আরবের লোকজন সেই যে আমাদের মহানবীর মাধ্যমেও আমরা পেয়েছি, যেমন আমাদের যে একটি অবশ্য পালনীয় একটি জিনিস আছে মুসলমানদের, যে রমজান মাসের রোজা। তো রোজা ইফতার করার সময় আমরা দেখি যে ওই আরবের লোকেরা ইফতার করার জন্য তিনি তালাশ করতেন, খোঁজ করতেন যে রোজাদার কে আছেন, একসাথে তাকে নিয়ে দু চারজন অতিথি নিয়ে আমরা ইফতার করব। এই জিনিসগুলো আমাদের মধ্যে মহানবীর মাধ্যমে আমাদের মধ্যেও এসেছে, আমরাও এটি করে থাকি। তো আরব দেশের লোকজন এই অতিথি পরায়ণতার দিক থেকে অনেকে গিয়েছিলেন, তারা সত্য কথা বলতেন। এই ভালো গুণগুলো আমরা আরবের লোকজনদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এই যা আমরা পাচ্ছি সবগুলোই কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে, আবহাওয়ার কারণে। যদি আমরা কি বলেছি, ভৌগোলিক অবস্থার কারণে শুষ্ক আবহাওয়া সেখানে বিরাজ করে। মরুভূমির উপরে, মরুভূমির দেশ, উষ্ণ, খুব গরম, তাহলে এই যে গরম আবহাওয়ায় রুক্ষ মেজাজের মানুষ আমরা বেশি দেখতে পাই। তো এই সব জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, একটু বিবেচনায় আনলেই ভৌগোলিক অবস্থার ব্যাপারটি, যে মরুভূমির দেশ, তাদের অভাব, এই সব মিলিয়েই আমরা দেখতে পাই যে এইসব মানে বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে কাজ করেছে। তো পরিবেশ মানুষকে বা ভৌগোলিক অবস্থান মানুষের মধ্যে প্রভাব ফেলে। আমরা আমাদের দেশেও দেখতে পাই যে আমরা যেমন খুবই নরম মনের অধিকারী, একজন মানুষ আমাকে সহজে প্রতারিত করতে পারে। একটু বেশভূষায় একটা এমনভাবে সাজলো এবং এমন সুন্দর করে কান্না করে কথা বললো যে আমি হয়তো তাকে দেখা গেল যে দান করলাম, অথচ পরবর্তীতে জানা গেল যে না, এগুলো তার একটা অভিনয় ছিল। আবার আমরা চরম আঘাত করতে পারি, চরমভাবে আঘাত করতে পারি আমরা। তো এই যে আঘাতের আবার ব্যাপারটি কিভাবে আমাদের প্রমাণিত, এই যে আমাদের আজকে স্বাধীন বাংলাদেশ, এই আমাদের মুক্তিযুদ্ধ, এই যে আমাদের 52 ভাষা আন্দোলন, তার আগে এই সব কিছুতেই কিন্তু আমরা সাহসের পরিচয় দিয়েছি। তো আমাদেরও যে এই পলি বিধৌত যে এলাকা, এখানে একটু বৃষ্টি হলেই মাটি খুব নরম হয়ে যায়, পা দেবে যায় মাটিতে, কিন্তু আবার 2 দিন 3 দিন রোদের পরে ওই যে মাটি, ওখান দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ যদি মানুষের নখের মধ্যে একটু লাগে, তাহলে দেখা যাবে একটুতেই দেখা গেলো তার হয়তো পা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে এই যে নরম হয়ে যাওয়া, আবার সেই জিনিস আবার আঘাত করছে। তো এই যে ভৌগোলিকভাবে, এই ভৌগোলিকভাবেই কিন্তু এই জিনিসগুলো মানুষের উপরে প্রভাব বিস্তার করে। তো আমরা এই জন্য ঝড় ঝঞ্ঝাকে সবকে জয় করতে পারি, এটিও ভৌগোলিক কারণেই আমাদের মধ্যে এই জিনিসগুলো এসেছে। কাজেই আরবের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, এই সব জিনিসগুলো তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল। আমরা খুব সহজেই মনে হয় এতক্ষণ আমার আলোচনায় বুঝতে পেরেছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের একটি বাড়ির কাজ আমি দেই, যে আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক অবস্থার প্রভাব আলোচনা করো। তোমরা আজকের আলোচনা থেকে যেটা জানতে পারলে সেটি তোমাদের ইতিপূর্বেই আমি তোমাদের বইয়ের কথা বলেছি, সেই ইসলামের ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই নামের বই। আমরা অক্ষরপত্রের বইয়ের কথা বলেছি, আমরা কাজল ব্রাদার্সের বইয়ের কথা বলেছি। তাছাড়া আমি সবার জন্য বলেছি যে কোনো একটি বই শুধু এনসিটিভি কর্তৃক অনুমোদিত হলেই তোমরা সেটি থেকে পড়তে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ,
তোমরা একটা বই অবশ্যই সাথে রাখবে, সেই বই থেকে তোমরা এগুলো শিখবে। তো তোমাদের ধন্যবাদ আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা আমাদের দিন যাপন করছি। তো আমরা আশা করি যে তোমরা সব দিক বিবেচনায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।